নমস্কার। আজকে বলবো হচ্ছে কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই যে ভক্তি হচ্ছে 11ই নভেম্বর 2025, কীরকম প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর? কুম্ভ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা কিন্তু গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই যে বক্রি হচ্ছে 120 দিনের জন্য, 120 দিনের জন্য বক্রি হচ্ছে ষষ্ঠ ঘরে। তো এখানটাতে বক্রি অবস্থা কিন্তু দুরকমভাবে বক্রি হচ্ছে। একটা উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, নিজের কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাচ্ছে। কর্কট রাশিটা উচ্চ ঘর, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর। এবং 5ই ডিসেম্বর পর আবার চলে আসবে হচ্ছে মিথুন রাশিতে, সেটা হচ্ছে কি ত্রিকোণে পঞ্চম ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে। তাহলে একটা নর্মাল অবস্থায় বক্রি হওয়া আর একটা হচ্ছে উচ্চ অবস্থায় বক্রি হয়, এটা কিন্তু দুরকম প্রভাব পড়বে। আর দেবগুরু বৃহস্পতি এই কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে বাণীর ঘর, ধনসম্পত্তি, সেভিংস, এই জিনিসটাকে বুঝাচ্ছে। আর মীন রাশি যেটা জলতত্ত্ব রাশি, এবং আরেকটি হচ্ছে লাভের ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। এই দুটি ঘরের কিন্তু অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, বক্রি হচ্ছে। তো বক্রি যখন কোনো শুভগ্রহ বক্রি হয় তখন কিন্তু তার শুভ ফলে বৃদ্ধি পায়। কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার দুরকমভাবে বক্রি হচ্ছে, উচ্চ অবস্থায় বক্রি আর একটা সাধারণ অবস্থায় বক্রি। তো গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতি কি ধর্মের কারক, মায়া, মমতা, পরোপকারিতা, আধ্যাত্মিক জগৎ, ঈশ্বরীয় শক্তি, ধনসম্পত্তি, এগুলোর বিশেষ কারক, জ্ঞানের কারক। দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলো দেয়, যে জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, এই দুটি গ্রহ হচ্ছে সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। তো শুভ গ্রহের বক্রি হয়ে যাওয়া, তাহলে শুভ ফলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া, এই জিনিসটা বুঝাচ্ছে। কিন্তু এখানটাতে দুরকমভাবে বক্রি হচ্ছে, যে দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে বক্রি হচ্ছে 5ই ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করবে তার উচ্চ অবস্থায়, এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই কিন্তু বক্রি হচ্ছে। পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে বক্রি হচ্ছে। তো চতুর্থ চরণে বক্রি হয়ে যাওয়া মানে কি হচ্ছে, নবাংশ হয়ে গেল আপনার ওই কর্কট নবাংশ হয়ে গেল। এবার কর্কট নবাংশে দেবগুরু চলে আসলো। তারপর হচ্ছে এই যে কুম্ভ রাশি, কুম্ভ রাশির অধিপতি শনিদেব, শনিদেবও তো বক্রি অবস্থায় রয়েছে, এবং যে নক্ষত্রে রয়েছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যার চরণ হচ্ছে চতুর্থ চরণ। তো চতুর্থ চরণে রাশির অধিপতি শনিদেব বক্রি হচ্ছে, এরও তো নবাংশ ওই কর্কট নবাংশ হয়ে গেল। অতএব এই সময়কালে কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু প্রভাবিত হতে যাচ্ছে। তো উচ্চ অবস্থায় বক্রি আর সাধারণ অবস্থায় বক্রি। সাধারণ অবস্থায় এই যে বক্রি যখনই শুভগ্রহ হয়ে যাবে, তো দেবগুরু বৃহস্পতির শুভ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, দৃষ্টি, আত্মসমীক্ষা যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পেয়ে যাবে। ধর্ম, নৈতিকতা, এগুলো সমস্ত কিছু বৃদ্ধি পাবে। মায়া, মমতা, সমস্ত কিছু বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক উন্নতি হবে এই সময়কালে। বাহ্যিক যে একটা প্রভাব, সেই প্রভাবের পরিবর্তে ভিতরের যে একটা প্রভাব, সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে। অন্তর্দৃষ্টির যে একটা প্রভাব থাকবে, ভিতরের যে একটা অভ্যন্তরীণ জ্ঞান থাকবে, ঈশ্বরের প্রতি যে একটা ধারণা থাকবে, সেই জিনিসগুলো এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত করবে। বাহ্যিক দিকগুলোর থেকে অন্তর্মুখী জিনিসগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে। অভ্যন্তরীণভাবে দার্শনিক এবং আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং এই সময়কালে যে ফলটা পাবে সেটা কিন্তু হয়ে যাবে স্থায়ী ফল। নিজের উপর আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, যথেষ্ট বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস, এবং নিজের জ্ঞানের দ্বারা, দেবগুরু বৃহস্পতি তো জ্ঞানের কারক, জ্ঞান বৃদ্ধি হবে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছে, তারপরে মিথুন রাশিতে সাধারণ অবস্থায় যাবে। তো দেবগুরু বৃহস্পতি তো জ্ঞানের কারক, পঞ্চম ঘরে জ্ঞানের ঘরে ঢুকবে। তো তাহলে কি হবে এখানটাতে, যে জ্ঞান যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, এবং অতীতে যে কর্ম, সেই কর্মের ফলটাকে বুঝতে পারবে, যে আমি এই কর্ম করেছি তার ফলস্বরূপ এই জিনিসটা আমি পাচ্ছি। এটা তো আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান, এই জিনিসটা থেকেই তো বুঝাচ্ছে। এবং এর ফলে কি হবে, যে ভবিষ্যৎটাকে অনুধাবন করতে পারবে, যে ভবিষ্যতে কোন দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থা। বক্রি অবস্থা যথেষ্ট ভালো অবস্থান, গুরুর বক্রি হওয়া, শুভ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু হয়ে যাচ্ছে কি উচ্চ অবস্থায় বক্রি যাচ্ছে। তো উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাওয়া মানে কিন্তু প্রভাব অতটা ভালো পড়বে না। বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময়কালে সাবধানে থাকতে হবে। 25 দিন 5ই ডিসেম্বর পর্যন্ত এই কুম্ভ রাশিকে। কারণ এটা এরকমভাবে বোঝা যেতে পারে যে এক ব্যক্তি 1 কাপ চায়ে 2 চামচ চিনি খায়,
তো তাকে যদি এখন 4 চামচ চিনি দিয়ে চা দিয়ে দেওয়া যায়, তো সেই চাটা তো খাওয়ার উপযোগী হলো না, অত্যধিক মিষ্টি হয়ে গেল। তো সেরকম কিন্তু যে পিতা সন্তানকে অবশ্যই স্নেহ প্রেম ভালোবাসবে, তার ভালোবাসার কিন্তু পরিমাণ নাই যে এতটা ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা যদি অন্ধ ভালোবাসা হয়ে যায়, যদি ধৃতরাষ্ট্রের মতন অন্ধ ভালোবাসা হয়, তাহলে কি হবে? মহাভারত হয়ে যাবে। তো গ্রহ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে বক্রি হচ্ছে, অর্থাৎ জ্ঞানের দিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে, যে একটা অহংকার জিনিস মনের মধ্যে চলে আসবে। এবং ষষ্ঠ ঘর থেকে অনেক কিছুই দেখায়, যেরকম কম্পিটিশন, যে কোনো কম্পিটিশন দেখায়। এবার ষষ্ঠ ঘরের দেবগুরু বৃহস্পতি কি করবে? জ্ঞানবর্ধক, যে অত্যধিক স্মার্ট, অত্যধিক জানা, সব কিছুই জানি আমি, কিন্তু কর্মক্ষেত্রে নবঘণ্টা কিছুই হচ্ছে না, ফল রেজাল্ট বিপরীত দিকে হয়ে গেল ফল। অতএব এই ওভার কনফিডেন্ট এই জিনিসটা কিন্তু এই সময়কালে ত্যাগ করতে হবে এবং বুঝতে হবে। ষষ্ঠ ঘরে কিন্তু রোগ রিপোর্ট এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, লাভের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে। তো এই যে উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, ডিসিশন নিতে ভুল করবে, যেখানটাতে পয়সা ইনভেস্ট করার কথা না সেখানটাতে ইনভেস্ট করে দিয়ে মাথা টুকরাবে যে কেন আমি ইনভেস্ট করলাম। মানুষ চেনে কিন্তু ভুল হবে। ষষ্ঠ ঘরটা হচ্ছে কি, মানে নিজেকে নিখার, নিজেকে আত্মবিশ্লেষণ করার ঘর। যে সামনে যদি ষষ্ঠ ঘর খুব ভালো অবস্থায় থাকে, তাহলে কি হবে? যে নিজের আত্মবিশ্লেষণ করতে পারবে, যতই গভীরে পড়ে যাক বের হওয়ার রাস্তা পাবে। তো এই জিনিসটা কিন্তু যে যতই শত্রুরা ঘিরে থাকুক, একটা জ্ঞানের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা সেই রাস্তা কিন্তু খুঁজে পাবে। চোর, বাটপার, বদমাশি, চিটিংবাজ এই সমস্ত লোককে চিনে ফেলা। এবার দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে বক্রি হয়ে যাওয়া মানে কি, যে দেবগুরু বৃহস্পতির চেষ্টা, একে তো বক্রি, তারপর আবার উচ্চ অবস্থায় থেকে তার চেষ্টা বলটা আরো বৃদ্ধি পেয়ে গেল। তো ওভার কনফিডেন্ট, যে কোনো কম্পিটিশন, ভুল ডিসিশন নিবে, টাকা পয়সা যেখানটাতে লাগানোর কথা সেখানটাতে হয়তো কারো মুখের কথাতে লাগিয়ে দেওয়া, এই জিনিসগুলো। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। এবং তার উপর কি, যে নিজের সুবিধার জন্য অন্যকে ব্যবহার করা, যে নিজের জন্য, নিজের সুবিধার জন্য অন্য কাউকে ব্যবহার করা, সেটাও কর্মক্ষেত্রে, এগুলো কিন্তু করা যাবে না। কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কর্মের ঘরে, সেরকম সপ্তম দৃষ্টি থাকবে দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে ব্যয়ের ঘর, এবং নবম দৃষ্টি থাকছে শনির উপর। শনিও কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং নবাংশও কিন্তু পাচ্ছে শনি, সেই কর্কট নবাংশ। দেবগুরু বৃহস্পতি বর্গোত্তম থাকছে এই সময়কালে, এবং কর্কট নবাংশ পাচ্ছে। তাহলে অতএব এই সমস্ত দিক থেকে আর্থিক দিকে কিন্তু অর্থকরী ব্যয় করিয়ে দিবে। ভুল ডিসিশন, যারা বিদেশে যাচ্ছেন বা বিদেশে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু নিজেদের পরিকল্পনা আগে থেকেই করে রাখতে হবে, বাজেট করতে হবে, বাজেট করে চলতে হবে, যে কোন দিকে টাকা পয়সা কোন খাতে লাগাচ্ছি, কারোর মুখের কথাতে লাগাচ্ছি সেটাও দেখতে হবে। যেখানেতে কাগজপত্রের দরকার রয়েছে সেই কাগজপত্রকে অ্যাভয়েড করে চলে গেলাম, এটাও কিন্তু দেখতে হবে। অতএব এগুলো জায়গা কিন্তু বিশেষভাবে সমীক্ষার প্রয়োজন থাকছে এই দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাওয়াতে। গুরুজনকে অশ্রদ্ধা, অভক্তি এই সমস্ত কিছুই করা যাবে না, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে একাদশ ঘরের অধিপতি হয়ে। একাদশ ঘরটা হচ্ছে কি, গুরুজনের ঘর, বাড়ির উপরে দাদা দিদি এদের ঘর, বয়োজ্যেষ্ঠ লোকেদের ঘর। অতএব যে কোনো কাজে কোনো রকম সমস্যা হলে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত, কিংবা তাদের ব্লেসিং নেওয়া উচিত। এরপরে যখন ডিসেম্বরের 5 তারিখে এই দেবগুরু বৃহস্পতি যখন ওই পঞ্চম ঘরে বক্রি অবস্থায় চলে আসবে, তখন আবার এই কুম্ভ রাশির হয়ে যাবে বললে বললে, চারিদিক থেকে উন্নতি, চরম শিখর উঠিয়ে নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি তখন তার মূল ত্রিকোণ রাশি লাভের ঘরকে দেখবে বক্রি অবস্থায়, সেরকম রাশির উপর দৃষ্টি থাকবে। রাশির উপর তো রাহু অবস্থান করছে, রাহুও তো নক্ষত্র পরিবর্তন করবে 23-24 তারিখে, শতবিশাতে চলে আসবে। আর ওদিকে শনিদেব মাসের শেষের দিকে হয়ে যাবে মার্গী। তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাব কি হবে? জবরদস্ত একটা ভালো প্রভাব দিবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে বক্রি হবে, বক্রি হয়ে চলে আসবে ডিসেম্বরের 5 তারিখ। ভাগ্যের ঘরে দৃষ্টি থাকবে, কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে, লাভের একাধিক রাস্তা তৈরি হবে, বিভিন্ন দিক থেকে একটা উন্নতির শিকার, মানে উন্নতির দিকে যাবে। যেরকম আধ্যাত্মিক উন্নতি হবে, সেরকম সব দিক থেকে সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি হবে। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে। যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষ একটা শ্রেষ্ঠ সময় হবে। সেরকম যারা ব্যবসায়ের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদেরও একটা শ্রেষ্ঠ সময় হবে। আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, যথেষ্ট আমদানি বৃদ্ধি পাবে। সেভিংস জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে।
তার সাথে শিক্ষার দিকটা বিশেষভাবে উঠে আসবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করবেন তাদের যথেষ্ট ভালো দিক হবে। যারা ট্রেনার হিসাবে শিক্ষাদান করছেন সমাজকে, সেই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো হবে। যারা কোচিং সেন্টার চালাচ্ছেন, মান সম্মান খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু বৃদ্ধি পাবে। নিজের কর্তব্য নিজের দায়িত্ব সমস্ত কিছু করতে পারবে এই সময়কালে, যেটা দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থায় নিয়ে আসবে একদম কুম্ভ রাশিকে। খুবই একটা ভালো অবস্থান দিবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই বক্রী অবস্থান। যখনই ষষ্ঠ ঘর থেকে ব্যাকে মিথুন রাশিতে আসবে এবং এখানটাতে 11ই মার্চ 2026 120 দিন পর্যন্ত থাকবে, একদম এই ডিসেম্বরের 5 তারিখ থেকে একদম 2026 মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত খুবই ভালো সময় হয়ে যাবে এই কুম্ভ রাশির। শুধু এই 25টা দিন একটু ধীরে সুস্থে সাবধানে কাটাতে হবে। নিজের ডিসিশনগুলোকে ঠিক মতন করে নিতে হবে। কারোর মুখের কথাতে বিশ্বাস করা যাবে না, 7.5 চলছে, কারোর মুখের কথাতে বিশ্বাস করা যাবে না। শনি কিন্তু অবস্থান করছে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে মীন রাশিতে অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু এই উচ্চ অবস্থায় বক্রী হচ্ছে ধন সম্পত্তি এবং লাভের ঘরের অধিপতি হয়ে। অতএব ঋণের দিক থেকেও বিশেষ সাবধান, যে কেউ এসে ঋণ চলো দিয়ে দিলাম, এগুলোর দিক থেকেও বিশেষ সাবধান। এই সময় ঋণ নিয়ে যেরকম কাজ করা উচিত না, সেরকম কিন্তু ঋণ দিয়েও কাজ করা উচিত না। এবং যে সমস্ত কাজ করবে সেটার কিন্তু আগে থেকে প্ল্যান করে চলা উচিত, যে প্ল্যান মাফিক চলবো, এই জিনিসটা করতে হবে এই সময়কালে এই কুম্ভ রাশিকে। আর যখনই 5 তারিখের পর, ডিসেম্বরের 5 তারিখের পর এই কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে, তখন চারিদিক থেকে একটা ভালো সময় তৈরি হবে এই কুম্ভ রাশির। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তারপর হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। বাড়ির বয়স্ক লোক যারা বয়সে বড় তাদের কাছ থেকে আশীর্বাদ, ব্লেসিং এই সমস্ত নেবেন। অসম্মান করবেন না কোনো গুরুজন ব্যক্তিকে। এবং মন্দিরে পূজারী তাদেরকে 5 রকম ফল দক্ষিণা দিয়ে 5ই আশীর্বাদ নেবেন, এই সমস্ত জিনিস। এছাড়া যে সমস্ত মন্দিরে রেগুলার ভোগ হয় আর কি, সেখানটাতে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন। হলুদের গিট এগুলো রাখবেন। তারপর হচ্ছে কেশরকে টিকা হিসাবে ব্যবহার করবেন। এবং পিতামাতার উপরে তার কোনো গুরু নেই, যে কোনো কাজ করতে গেলে পিতামাতার ঢালায় আশীর্বাদ নেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এবং এই সময়কালে পিতামাতাকে কোনো রকমভাবে দুঃখ দেওয়া উচিত হবে না। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।